নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের একটু নতুন স্বাদের একটা ভিডিও শোনাবো। আপনারা জানেন গত মাসখানেক ধরে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং তার প্রত্যেকটা হলো একদম সরাসরি আমাদের যে নাগরিকত্ব সমস্যা, ভারতবর্ষের উদ্বাস্তুদের এই নাগরিকত্ব সমস্যা নিয়ে। আর আজকে আমি যে ভিডিওটি করব সেটা এই নাগরিকত্ব সমস্যা বিবর্জিত তো আমি বলছি না, কিন্তু তবুও তার মধ্যে এক ধরনের একটা নূতনত্ব আছে। আমি একটা ছোট্ট ইতিহাসের কথা আপনাদের শোনাব। এই ইতিহাসের কথা আমি আপনাদের শোনাচ্ছি এই কারণে যে আমাদের এই নাগরিকত্বের আন্দোলনের সঙ্গে, উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনের সঙ্গে অনেক সময় নানা কায়দায় রোহিঙ্গাদের একটা সমস্যা এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেটা শান্তনু ঠাকুর বলেছেন, অন্যান্য অনেকেই বলছেন। তো এবং বলাই বাহুল্য যে তারা এই রোহিঙ্গাদের বিষয়টা এমনভাবে এখানে তুলছেন যেটার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক মেরুকরণের একটা লক্ষ্য স্পষ্ট বোঝা যায়। এবং আমাদের মানুষেরা যারা এই ইতিহাস যেটা আপনাদের বলবো এটা জানেন না, তারা অনেকাংশে বিভ্রান্ত হন। আমার মনে হলো যে বিষয়টা সম্পর্কে একটা ধারণা আমাদের মানুষের থাকুক, তারপরে তিনি তার বুদ্ধি বিবেচনা মতো এ ব্যাপারে কোন অবস্থান গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত তিনি নেন। আমি আপনাদের বলবো, অনেকে হয়তো জানেন, বেশিরভাগ মানুষ জানেন না। সেটা হলো এই যে আরাকান, মায়ানমার বা বার্মার যে প্রদেশ, এই আরাকানটা হলো আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের সংলগ্ন। আপনারা জানেন বাংলাদেশটা এরকমভাবে নেমে গেছে সমুদ্রের মধ্যে, ভারতটাও তাই, যেমন একেবারে কন্যাকুমারী আমাদের ভারতের, আর বাংলাদেশের হচ্ছে এরকমভাবে নেমে গিয়ে সেই জায়গাটার নাম হচ্ছে টেকনাফ। এই কক্সবাজার থেকে আরও 100 কিলোমিটার দক্ষিণে। তা এরকমভাবে যখন ঢুকে গেছে সমুদ্রের মধ্যে, তখন আপনি যদি ওইটা টিলা পাহাড়, খুব উঁচু পাহাড় না, কিন্তু বেশ বড় টিলা, সেই টিলা ঢুকে গেছে সমুদ্রের মধ্যে। সেই টিলার যদি আপনি পূর্ব প্রান্ত দিয়ে আসেন, মানে টেকনাফ থেকে পূর্ব প্রান্ত ধরে যদি আপনি উত্তর দিকে রওনা দেন, তাহলে একেবারে সমুদ্র আর এই পাহাড়ের কোল ঘেঁষে আপনি চলে যাবেন কক্সবাজার। যখন উঠছেন, যখন উত্তর দিকে, তখন বাঁদিকে বঙ্গোপসাগর, সমুদ্র, একেবারে এই 100 কিলোমিটার রাস্তা একেবারে সমুদ্র বরাবর। অত্যন্ত সুন্দর জায়গা, মানে এরকম 100 কিলোমিটার সমুদ্রের ধার বরাবর আর কিছুই নেই, রাস্তা, তারপরে সমুদ্র, আর ডান দিকে হচ্ছে পাহাড়। এটা এত সুন্দর মনোরম দৃশ্য খুব কম দেখা যায়। আর আপনি যদি ওই টেকনাফ থেকে পাহাড়কে বাঁদিকে রেখে উত্তর দিকে ওঠেন, তখন আপনি আপনার ডান দিক দিয়ে বয়ে গেছে টেকনাফ নদী। এই টেকনাফ নদীটা হলো এই বার্মার সাথে বা মায়ানমার সাথে, বা আরও নির্দিষ্ট করে বললে আরাকানের সাথে বাংলাদেশের বর্ডার।
আপনি যখন যাচ্ছেন টেকনাফ থেকে সোজা উত্তরে, তখন বাঁদিকে টিলা পাহাড়, ডান দিকে টেকনাফ নদী, টেকনাফ নদীর পূব পাড়ে হলো আরাকান। এইবার যখন আমি উঠছেন তখন এই যে বাঁদিকে যে পাহাড় টিলা, এই পাহাড় টিলার একেবারে খাঁজে খাঁজে ওই রোহিঙ্গা উদ্বাস্তুদের শিবির। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে কিছু অফিস আছে, যেমন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক যে দপ্তর, তাদের অফিস আছে, তারাই এগুলো দেখাশুনো করে থাকে বাংলাদেশে। কিন্তু এই যে উদ্বাস্তু, এরা কিন্তু ওই জাতিসংঘের নথিভুক্ত উদ্বাস্তু, এই রোহিঙ্গারা, এবং তাদের সব বন্দোবস্ত, মানে তাদের যে ভরণ পোষণ ইত্যাদি ইত্যাদি, এইগুলো জাতিসংঘের তরফ থেকে বহন করা হয়। আর আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়গুলো, সেগুলো বাংলাদেশ সরকার দেখেন। তো এই টেকনাফ থেকে শুরু করে এই পাড় দিয়ে, এই টেকনাফের নদীর ধার বরাবর এই দিক দিয়ে হচ্ছে ওই রোহিঙ্গাদের শিবিরগুলো। তো এই যে আরাকান, এই আরাকান এখন বার্মার সাথে যুক্ত, কিন্তু এইটা বরাবর কিন্তু বার্মার অংশ ছিল না। এই ইতিহাসটাই জানা দরকার। এই যে আরাকানটা ছিল বাংলার অংশ। বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল, সেই বেঙ্গল প্রেসিডেন্সির অংশ। আর আপনারা জানেন বেঙ্গল একসময় অনেক বড় ছিল, উড়িষ্যার বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ছিল, বিহার ছিল বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে। তখন তো এরকম 4-5টা প্রেসিডেন্সি ছিল ভারতে। ওদিকে ছিল বম্বে প্রেসিডেন্সি, ওদিকে ছিল মাদ্রাস প্রেসিডেন্সি, এটা বেঙ্গল প্রেসিডেন্সি। আসামটাও বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ছিল, আর পূর্ব বাংলা পশ্চিমবঙ্গ তো ছিলই। তাহলে আরাকান যখন বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে, সেটা খুব পুরনো ইতিহাস কিন্তু নয়, একেবারে সাম্প্রতিক ইতিহাস। তার মানে তারা বাঙালিই ছিল। বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে যারা বসবাস করে তারা তো বাঙালি, তাই না? এবং বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে বাঙালি মানে আমি যেটা বলছি এই দিকটা বলেই বেঙ্গলি বলছি। বেঙ্গল প্রেসিডেন্ট বিহারিরাও ছিল, উড়িয়ারাও ছিল, কিন্তু এই দিকটা মানে যেহেতু পূর্ববঙ্গের অংশ ছিল, তার মানে এখানে যারা বসবাস করত এরা ওই মানে বিহারিও নয়, উড়িয়াও নয়, বর্মার লোকজনও কিন্তু নয়, এরা কিন্তু সব বাঙালি। তাহলে এরা কতদিন হলো বেঙ্গল প্রেসিডেন্সির সাথে বা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন হলো? এরা বেঙ্গল থেকে বিচ্ছিন্ন হলো 1935 সালে। 1935 সালে যখন ভারত শাসন আইন, নূতন ভারত শাসন আইন হলো, ভারত শাসন আইন 1935, এই সময়ে এই বেঙ্গল থেকে আরাকানটাকে কেটে দিয়ে বার্মার সাথে যুক্ত করা হলো। এবং এইটাতে ওই জায়গার যে মানুষ, এই যে রোহিঙ্গা যারা, এই রোহিঙ্গারা কিন্তু তারা আপত্তি করেন। তারা বার্মার সাথে থাকতে চাননি, তারা বাংলায় কথা বলেন, বাঙালিদেরই সংস্কৃতি, আসলে তারা বাঙালি। সেটা সেই ইতিহাসটাও আমি আপনাদের বলবো, খুব সংক্ষেপে বলবো। ফলে তারা বাংলার সাথেই থাকতে চেয়েছিলেন। এমনকি যখন পাকিস্তান ভারত ভাগ হলো, তখনও তারা কিন্তু এই পূর্ব পাকিস্তানের সাথেই যুক্ত হতে চেয়েছিলেন। এইটা কিন্তু ঘটেছিল। তো তারা মোহাম্মদ আলী জিন্নার কাছেও দরবার করেছিলেন যে তারা ওই পাকিস্তানের অংশেই থাকতে চান, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কার্যকরী হয়নি, ফলপ্রসূ হয়নি। এবং এইটার কারণে তাদের মূল্য দিতে হচ্ছে। এই যে তারা এই দিকে থাকতে চান, ওই দিকে থাকতে চান না, ওই দিকটা হচ্ছে মূলত বৌদ্ধদের শাসন। ওরা বুদ্ধিস্ট ধর্মে, তারা বুদ্ধিস্ট, আর এরা হচ্ছে মুসলমান। শুধু মুসলমান না, এর মধ্যে হিন্দুও আছেন, খ্রিস্টান আছেন কিনা জানি না, কারণ আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে দুবার গেছি আমি, তখন কি আমার অন্তত 100 জন একটা জায়গাতে ছিলেন, 100 জন হিন্দু রোহিঙ্গাদের সাথে আমার আলাপ হয়েছিল।
সেজন্য বলছি হিন্দু আছেন, হয়তো হতে পারে খ্রিস্টানও আছেন, বুদ্ধিস্টও আছেন, আমি জানি না, কিন্তু হিন্দু আছেন। তো তারা থাকতে চেয়েছিলেন কিন্তু এই দিকে, তারা বুদ্ধিস্টদের সাথে বার্মার সাথে থাকতে চাননি। এবং এই যে তারা থাকতে চাননি, তারা আন্দোলন করেছিলেন, দরবার করেছিলেন, এই জন্যও তাদের অনেক মূল্য দিতে হয়েছে। ওই বুদ্ধিস্টরা, বর্মার যারা বুদ্ধিস্ট শাসক, বুদ্ধিস্ট জনগণ, তারা কিন্তু এদের বরাবরই এইসব কারণে আপন ভাবেনি, সন্দেহের চোখে দেখেছে। তাদের এই যে উৎখাতের পেছনে এই মনোভাবটাও একটা বড় কারণ। তা আমি এবারে একটু ওই আরাকানের ইতিহাসটা আপনাদের একটু বলি। ঐতিহাসিকরা বলেন, কিছু শিলালিপি বা অন্যান্য কিছু থেকে যেটা জানা যায়, তাতে দেখা যাচ্ছে যে ওই আরাকানে সপ্তম অষ্টম শতাব্দী থেকে এই রোহিঙ্গারা বসবাস করে। তারা কিন্তু এখানে হঠাৎ কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসা লোক নন, তারা বসবাস করে। তারপরে একটা ঘটনা ঘটে। ঘটনা হলো যে, আমার সালটা সামান্য এদিক ওদিক হয়ে গেলে মাফ করে দেবেন। আমি যদিও কিছু তথ্য আমি একটুখানি নিয়ে বসেছি। ওই জায়গাতে 1430 সাল থেকে 1784 সাল পর্যন্ত ওই জায়গাতে একটা রাজবংশের শাসন ছিল ওখানে। তখন কিন্তু ওই আরাকানের নাম ছিল মোরহাঙ্ক। অনেকে মনে করেন ওই মোরহাঙ্ক নাম থেকেই হয়তো রোহিঙ্গা, সেখানকার বাসিন্দাদের রোহিঙ্গা হিসেবে বলা হয়। তো এই যে দীর্ঘ 300-400 বছরের যে একটা পরিবারের, রাজ পরিবারের শাসন, তার শেষের দিকে গিয়ে ওই বুদ্ধিস্ট কোনো আগ্রাসনকারী কোনো রাজা ওই আরাকান আক্রমণ করে দখল করে নেন। তখন সম্ভবত শেষের দিকে ওই রাজার নাম ছিল নারামিলেখা। তো এই নারামিলেখা তখন বাংলার যে সুবেদার, বাংলার সুবেদার মানে তখন মোগল সাম্রাজ্য, এখানে একসময় ঈশা খাও সুবেদার হিসেবে কাজ করেছিলেন। ওই ঈশা খা কিন্তু এই যে আপনার টেকনাফ এলাকা মগমুক্ত করেছিলেন কিন্তু ওই শায়েস্তা খা এটাকে মগমুক্ত এলাকা করেছিলেন। খুব দৌরাত্ম্য ছিল তাদের। এটা আরও একটু আগে 1200-1300 সালের ঘটনা। তো তারপরে ওই যখন বুদ্ধিস্ট শাসক যখন এটা আক্রমণ করলে তখন তারা বাংলার সুবেদারকে সাহায্য চান। ওই রাজা, যিনি আগে থাকতে রাজা ছিলেন, তখন বাংলার যে সুবেদার, তিনি ওখানে 2 দফায় 1 লক্ষ সৈন্য পাঠিয়েছিলেন। এবং এই 1 লক্ষ সৈন্য মানে আপনি এই পুরো 1 লক্ষ সৈন্য কিন্তু বাঙালি, সব বাঙালি সোলজার। এই বাঙালি সোলজাররা গিয়ে সেখানে বুদ্ধিস্ট শাসককে পরাজিত করে আবার সেই পূর্বের যে রাজার শাসন সেটা প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজার ইয়েতে। তখন ওই রাজা বোধহয় নাম পরিবর্তন করে সুলতান সুলেমান, এরকম বোধহয় সুলতান সুলেমান নাম নিয়ে শাসন করতে থাকেন। এই যে 1 লক্ষ বাঙালি ওখানে গেলেন, তারা কিন্তু আর কখনো ফিরে আসেননি, তারা ওখানেই এস্টাবলিশড হয়ে গেলেন। তারাও হলেন আজকের যারা এই যে এখনকার যে রোহিঙ্গা, এই রোহিঙ্গাকে পূর্বপুরুষ কিন্তু এই যে 1 লক্ষ সৈন্য যারা গেলেন তারাও। এবং এই সময়কালটা তো অনেক আগের সময়কাল, মানে 1784 সালটার এরকম একটা সময়ের, বা তার ঠিক একটু আগে এরকম একটা সময়ের ঘটনা। তো এইভাবে চলছিল। এইভাবে চলতে চলতে আবার এই যে ইংরেজরা দখল করেছিল 1823-24 সালে। 1823-24 সালে ইংরেজরা কিন্তু বার্মা দখল করেন, মানে আরাকানও দখল করেন। তার ঠিক 40 বছর আগে, ওই 40 বছর আগে আবার আরেকজন বুদ্ধিস্ট আগ্রাসনকারী, মানে বুদ্ধিস্ট রাজা, তিনি আরাকান আক্রমণ করেন।
আক্রমণ করে দখল করে নেন এবং সেই সময় রোহিঙ্গাদের উপর ব্যাপক অত্যাচার হয়। রোহিঙ্গা মানে এই যে এরা আসলে কিন্তু বাঙালি, এদের উপরে ব্যাপক অত্যাচার হয়। তখন ওরা ওই যে নাপ নদী পার হয়ে ওই টেকনাফ যে এলাকা যেখানে ওই মগমুক্ত হয়েছিল ওই এলাকা তখন ভ্যাকেন্ট পড়েছিল, ওই সব এলাকায় তারা বসতি স্থাপন করেন। 40 বছর তারা ওইখানে বসতি স্থাপন করেন। আমি ইতিহাসটা বলছি, এইবার থেকে আপনি একটু খেয়াল করুন। তারা উৎখাত হয়ে নিজের দেশ থেকে, যেখানে 7ম 8ম শতাব্দী থেকে বসবাস করছেন, উৎখাত হয়ে তারা ওই টেকনাফ এলাকায় বসবাস শুরু করলেন। এই 40 বছর বসবাস করার পর তখন ইংরেজরা আবার ওইখানে অভিযান করে। ইংরেজরা অভিযান করে আরাকান পেরিয়ে গোটা বার্মা তারা দখল করে নেয়। এই যখন আরাকান দখল করে, 40 বছর ধরে যারা এখানে উৎখাত হয়েছিলেন তারা স্বাভাবিকভাবে এইবার বার্মাদের অত্যাচার আর হবে না এই আশ্বাস পেয়ে তারা আবার তাদের নিজের বাড়ি ঘরে ফিরে যান, আবার তারা আরাকানে ফিরে যান। এইটা একটা ইতিহাস আপনাকে জানতে হবে। সেইভাবে তারপর থেকে তারা ইংরেজ আমলে বসবাস করেছেন। ইংরেজরা আমাদের এখানে 47 সালে স্বাধীনতা দেন, বার্মাটাকে স্বাধীনতা দেন 48 সালে, 1 বছর পর, 1 বছর না বা মানে পরের বছরে 47-48 সালে স্বাধীনতা দেন। তারপর থেকে ওখানে মূলত বুদ্ধিস্টদের শাসন চলছে, রোহিঙ্গারাও আছেন। কিন্তু এই যে এই দেশ ভাগ হওয়ার সময়ও তারা জিন্নার সাথে যোগাযোগ করেন, তারা থাকতে চান পূর্ববঙ্গের সাথে, কারণ মুসলিম মেজরিটি এলাকা, তারাও মুসলমান, মেজরিটি মুসলমান, সেই কারণে তারা এদের সাথে একটু মানসিকভাবে নৈকট্য বোধ করতেন। বুদ্ধিস্টদের সাথে তারা থাকতে চাইতেন না। আর একটা ইতিহাস তো আছেই, বললাম যে তারা এক সময় বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিলেন, ফলে বেঙ্গলের সাথেই তারা থাকতে চান। এইটা একটা মানসিক টানাপোড়েন ছিল। তো এরকম একটা অবস্থা চলতে চলতে 1978 সালে বার্মার শাসন ক্ষমতায় আসেন নে উইন নামে একজন জেনারেল, মানে সামরিক শাসন। তিনি ওখানে এসে আবার নতুন করে, এখান থেকে এই ইতিহাসটা একটু শুনবেন আমাদের উদ্বাস্তু মানুষেরা, উনি ক্ষমতায় এসে একটু নতুনভাবে ভাবা শুরু করলেন। তিনি রোহিঙ্গাদের উপরে, সেই সময় উনি ভাবছিলেন যে একটা জনগণনা করবেন। এই জনগণনার প্ল্যান যখন করছেন তখন তার মাথায় আসে যে তার আগেই যদি রোহিঙ্গাদের এখান থেকে উৎখাত করা যায় তাহলে জনগণনায় তারা সেই দেশের লোক বলে বিবেচিত হন না, তাদের সংখ্যাটা কমে যায়, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা প্ল্যান নে উইন, ওই জেনারেল সামরিক শাসক, এটা ভেবেছিলেন। ভেবে তাদের উপর ব্যাপক অত্যাচার শুরু করেন এবং সেই সময়েও বহু মানুষ মারা যান, কিন্তু তারা টিকে ছিলেন। বহু মানুষ মারা যান, টিকে ছিলেন। এই সময় এটা বললাম আমি 1978 সালের ঘটনা, এই যে নে উইনের যে ঘটনা হলো ওই দীর্ঘ সময়ের পরে। তারপরে এইবারে 1982 সালে এই যে হত্যাযজ্ঞ হলো, রোহিঙ্গাদের উপর অত্যাচার হলো, এইবারে ওই জনগণনা সব হয়ে গেল। এইবারে 1982 সালে একটা নতুন নাগরিকত্ব আইন তারা তৈরি করলেন। মানে এই ইতিহাসটা বুঝতে হবে। তারপরে এইবারে আসছে নতুন নাগরিকত্ব আইন। কত সাল? 1982 সাল। এই 1982 সালে তিন রকমের নাগরিক আইন যেটা করলেন, তাতে 3 রকমের মানুষ সেই দেশে রইলেন। 3টে ক্যাটাগরি করলেন। এই 3টে ক্যাটাগরির সাথে আজকে আমাদের ভারতের 3টে ক্যাটাগরি একটু মিলিয়ে রাখুন, হুবহু মিলবে না কিন্তু তবুও মিলিয়ে রাখুন। সেটা হচ্ছে ভারতের নাগরিক যারা, একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হলো 2014 সালের আগ পর্যন্ত যারা এসেছেন তারা ভারতের বেনাগরিক,
কিন্তু বৈধ বসবাসকারী, বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। 3 নম্বর ক্যাটাগরি। এবার 3 নম্বর ক্যাটাগরি ভারতের বেনাগরিক, যারা 2014 পরে ভারতে এসেছেন, বেনাগরিক, অবৈধ বসবাসকারী। আমাদের এখানে কিন্তু 3টে ক্যাটাগরি। আমি হুবহু না মিললেও এই এই ক্লাসিফিকেশনটা একটু মাথায় রাখুন, দেখবেন কোনো না কোনো সময় কোনো পদক্ষেপ যখন শাসক শ্রেণী নিতে যাবে আমাদের দেশে, দেখুন তার থেকে কিছু বোঝা যায় কিনা, কিছু খুঁজে পাওয়া যায় কিনা। পাওয়া যাবে আমি বলছি না, তবু মাথায় আপনারা এটা রাখুন। সেখানে কি করলেন, সেখানে যা করলেন সেটার সাথে কিন্তু আসামের হুবহু মিল আছে। এই যে আসামের এনআরসির আগে যেটা করেছেন, কি করলেন দেখুন। সেখানে কাচিন বলে একটা সম্প্রদায় আছে, সেখানে কায়া বলে একটা সম্প্রদায় আছে, কারেন বলে একটা সম্প্রদায় আছেন, চীন, ওই যে চীন থেকে আসা লোকজন, তারা চীন একটা সম্প্রদায় আছে, বর্মন একটা সম্প্রদায় আছে, মন একটা সম্প্রদায় আছে, রাখাইন একটা সম্প্রদায় আছে। এখন মায়ানমারের, এখন আবার রাখাইনও, আরাকানকে রাখাইন নামেও বলা হচ্ছে, নতুন নাম রাখাইন বলছে। আরাকানের এখন নতুন নাম রাখাইন। সে রাখাইন বলে একটা সম্প্রদায় আছে, শান একটা সম্প্রদায় আছে, এবং কামান বলে একটা সম্প্রদায় আছে। ওখানকার তারাও অধিবাসী হতে পারে, তারা রোহিঙ্গাদের পরে গেছে, তারা সপ্তম অষ্টম শতাব্দীতে আসেনি, হ্যাঁ, হয়তো তার পরে বা একই সময়ে বা তার আগেও কোনো কোনো সম্প্রদায় হতে পারে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে সপ্তম অষ্টম শতাব্দী থেকে কিন্তু রোহিঙ্গারা আছেন। কিন্তু রোহিঙ্গাদের অজুহাতটা কি দিল? রোহিঙ্গারা যে 40 বছর ইংরেজ দখল করার 40 বছর আগে ওই যে চলে গেছিল তারা খেয়ে টেকনাফ এলাকায়, ওইটাতে তাদের কিন্তু এইবার বহিরাগত ধরছে। তারা যখন 40 বছর পরে ফিরে আসছে ইংরেজদের বিজয় করার পর, ইংরেজরা অধিকার করার পর, তাদের কিন্তু এইবার ধরে নিচ্ছে তারা বহিরাগত। এবার কিন্তু সপ্তম অষ্টম শতাব্দী থেকে বসবাস করছেন কয়েকশো বছর। অত বছর আমরা নমশূদ্ররা কিন্তু এই যশোর, খুলনা, ফরিদপুর এলাকায় বসবাস করেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তা সত্ত্বেও কিন্তু এটা ঘটল। তো এই যে সম্প্রদায়গুলো বললাম, এই সম্প্রদায়গুলো বলল এদের কোনো কাগজপত্র দেখা যাবে না। এই সব সম্প্রদায় হলে তারা ওখানকার নাগরিক। আসামের ক্ষেত্রেও তাই করেছে। অনেকগুলো সম্প্রদায়কে বলেছে তাদের কাগজ লাগবে না। এই যে এনআরসির সময় তারা ওখানকার ভূমিপুত্র, ফলে তাদের কোনো কাগজ লাগবে না। ও ক্ষেত্রেও তাই হলো। আসামের মানে ওখানকার ক্ষেত্রেও তাই হলো। আর দেখুন, আমি এই যে 1874 সালের যে কথাটা বললাম, ওই যে পর্যন্ত নারামি লেখা ওরা শাসন করেছিল, ওই 1874 সালে আপনি সাথে সুপ্রিম কোর্টে বলেছে আমাদের কপিল সিবাল যে আসামে যারা এসেছে বার্মা থেকে কিন্তু 1874-75 সাল নাগাদ, যারা আজকে বাঙালিদের বলছে বিদেশি। দেখুন, এটা হিসেব, একই এলাকা, কাছাকাছি এলাকা, বেশি দূর না, একটু হিসেবটা একটু মিলিয়ে দেখুন। তো এইটা হচ্ছে ওই সম্প্রদায়গুলো হচ্ছে তারা অরিজিনাল নাগরিক। সময়ের হিসেবে বলল যে 1823 সালের আগে, 1823 সালের আগে যারা ওখানে বসবাস করেছেন, 1823 সালের আগে থাকতে যারা বসবাস করেন তারা ওখানে এক ক্যাটাগরির নাগরিক। 1823 মানে কোনটা? 1823 মানে হলো ইংরেজরা বোধহয় 1823 সালেই দখল করে। তাহলে ইংরেজরা ওইটা দখল করার আগে, বার্মা দখল করার আগে যারা বসবাস করতেন তারাই হচ্ছেন ভূমিপুত্র। আর যেই 1823 বলে দিল, তার আগে ওই যে 40 বছর টেকনাফে চলে গেছিল রোহিঙ্গারা, তাহলে ওরা কিন্তু আর ভূমিপুত্রের মধ্যে পড়লেন না। ওই যে সম্প্রদায়গুলো বললো ওইগুলো হচ্ছে ভূমিপুত্র, তারা 1 নম্বর সিটিজেন। 2 নম্বরে আসছে যারা উনিশশো 48 সালের আগে মায়ানমারে গেছেন। 48টা কি?
48 হচ্ছে ইংরেজদের কাছ থেকে যেদিন স্বাধীনতা পেল, আমরা 47 আর 48-এ, তাহলে 48 সালের আগে যারা গেছে রাখাইন বা কি বলছি, রাখাইন নামটা এখন বলছে আরাকান, রাখাইন বা আরাকানে যারা ইংরেজ দখল করার আগে থেকে ছিলেন তাদের একটা ক্যাটাগরি করেছে। আগে থেকে ছিলেন শুধু না, আগে থেকে ছিলেন এবং নাগরিকত্বের আবেদন করেছিলেন, তারা আলাদা আরেকটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরিকে বলছে, তার নাম দিয়েছে একটা, যে সেটা অ্যাসোসিয়েট সিটিজেন। তাহলে ইংরেজ দখল করার আগে ছিলেন এবং নাগরিকত্বের আবেদন করেছিলেন, তারা হচ্ছে অ্যাসোসিয়েট সিটিজেন। আর 1948 সালের আগে মায়ানমারে গেছে বা মায়ানমারে আছে, কিন্তু আবেদন করেননি, এটা আলাদা আরেকটা ক্যাটাগরি। তাহলে 3 ক্যাটাগরি করলো। একটা হচ্ছে ইংরেজ আসার আগে, আর একটা হচ্ছে স্বাধীনতা লাভের আগে আবেদন করেছেন, আর স্বাধীনতা লাভের আগে 48 সালের আগে আবেদন করেননি। এই 3 রকমের নাগরিকত্ব আইন আসামে তৈরি করলো। কত সালে? 1982 সালে। রোহিঙ্গারা উৎখাত হলেন কবে? রোহিঙ্গারা কিন্তু 2টো ক্যাটাগরিতে উৎখাত হয়েছেন, একবারে না। আমরা এই যেটা জানি, এটা হচ্ছে 2012 থেকে 16 সালের মধ্যে এই উৎখাতটা হয়েছে, এই লাস্ট। এই যে আমরা যেটা এখন খুব হট্টগোল যেটা হলো, এইটা হয়েছে 2012 থেকে 2016 সালের মধ্যে। আজকে 2024, 7-10 বছরের ঘটনা এটা। আরেকবার উৎখাত হয়েছিলেন এবং সেখানে গণহত্যা হয়েছিল, সেটা 1991-92 সালে। সেই সময়ও 2 লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, 2 লক্ষ। আর এবারে তো সব বিতাড়িত হয়ে গেছেন। এবং ওই যে 91-92 সালে যারা বিতাড়িত হয়েছিলেন, তখন এখানে তো কংগ্রেস গভর্নমেন্ট ছিল, বিজেপির মতো এরকম রোহিঙ্গাদের প্রতি তাদের উগ্র মানসিকতা ছিল না। আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় ওই যে জম্মুতে যারা আছেন, তারপরে আপনার হরিয়ানাতেও বোধহয় আছেন, এই যে কনসেন্ট্রেটেড যারা আছেন, এইটা ওই সময়ের ওই 91-92 সালের রোহিঙ্গা যারা এসেছিলেন তারাই। এখন কথা হলো, এই যারা এসেছেন রোহিঙ্গা, এই রোহিঙ্গারা কিন্তু জাতিসংঘের লিস্টেড শরণার্থী। এদের সমস্ত বন্দোবস্ত এদের কার্ড দিয়েছে, আইডেন্টিটি কার্ড দিয়েছে, এবং এদের বন্দোবস্ত যা কিছু করার সেটা জাতিসংঘের যে উদ্বাস্তু বিষয়ক যে দপ্তর তারাই দেখে। আমাদের দিল্লিতে একটা খুব বড় অফিস আছে। মানে আমি তো প্রথমে যখন নাগরিকত্বের আন্দোলনে আসি এগুলো জানতাম না, আমি খুঁজে খুঁজে ওই অফিসে গেছিলাম। এটা ওই লোদি স্টেটের আশেপাশে অফিসটা, আমার ঠিক এই মুহূর্তে জায়গাটা আমি চিনতে পারবো না। ওই 2004-5 সালে আমি খোঁজাখুঁজি করে ওই অফিসে আমি 2-3 দিন দৌড়দৌড়ি করে ওদের কর্তাদের সাথে আমার দেখা করেছিলাম। তখন ওনারা আমাকে বলেছিলেন যে ওইগুলো আলাদা। ওই যে শ্রীলঙ্কা থেকে যারা এসেছেন, আফগানিস্তান থেকে যারা এসেছেন, তিব্বত থেকে যারা এসেছেন, মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এসেছেন, এরা হচ্ছে এদের ব্যাপারটা দেখে জাতিসংঘ। কিন্তু ভারত সরকারের একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেটাতে ওই যে উদ্বাস্তুদের সাথে এই ইন্ডিয়ান অরিজিন যারা, মানে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা যে উদ্বাস্তু, তাদের এক ক্যাটাগরিতে ফেলে না। কি কি কারণে সেগুলো নিয়ে আলোচনায় আমি আর যাচ্ছি না। এইটা একটা ইতিহাস কিন্তু আমাদের সামনে আছে। এখন দেখেন, আমি আলোচনার মধ্যে একটা কথা বলেছি, আপনারা নোট করেছেন নিশ্চয়ই,
যে আরাকানে রোহিঙ্গাদের যে মানসিকতা, যে তারা বরাবর বাঙালিদের সাথে থাকতে চান, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিলেন। 35 সালে যখন বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সেটে বারবার সাথে দিল, তখন আপত্তি করেছিলেন। এই যে গোটা ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন আক্রমণ করে, তখন কিন্তু ওই যে বার্মার বৌদ্ধরা, তারা কিন্তু জাপানের পক্ষে দাঁড়িয়েছিলেন, অন্তত প্রথম দিকে। সেটার দিকে গিয়ে আবার একটু এদিক ওদিক হয়েছিল, সেটা আমি যাচ্ছি না, দাঁড়িয়েছিলেন। কিন্তু এই আরাকান কিন্তু এরা দাঁড়িয়েছিল ব্রিটিশের পক্ষে। এটা নিয়েও একটা তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব কিন্তু আছে, এবং সেই কারণেই কিন্তু আজকে তাদের এই উপর এই অত্যাচার, এই গণহত্যা, দেশ ত্যাগ, দেশ থেকে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি ঘটেছে। আমি এর সাথে আর দু একটা ইনফরমেশন আপনাদের একটু বলি। আমাদের দেশে ভাগাভাগি হয়েছে, দেশভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে। সেই সময়ের একটা ঘটনা একটু জেনে নিন। এই কারণে যে বাংলার মুসলমানরা কিন্তু ঠিক ওই যে বুদ্ধিস্ট যারা, বার্মার বুদ্ধিস্টরা রোহিঙ্গাদের প্রতি যে মনোভাবটা নিয়েছে, যে প্রতিহিংসামূলক মনোভাব নিয়েছে, এরকম কিন্তু বাংলার মুসলমানরা হিন্দুদের উপর করেনি। আমি এরকম আমার মনে হচ্ছে বলে আমি একটা তথ্য আপনাদের বলি। তথ্য যারা জানেন, যারা জানেন না তাদের ভালো লাগবে। এই যে বাংলা ভাগ হবে কি হবে না, এই তো একটা ব্যাপার শুরু হয়েছিল। বাংলা ভাগটা মানে বাংলা ভাগের দাবি জনপ্রিয় করার জন্যে এমনি এমনি হয়নি। এই বাংলা ভাগের দাবিও কিন্তু জনপ্রিয় করতে হয়েছে। নানান রকমের স্কিম কিন্তু নিয়েছে কংগ্রেস এবং হিন্দু মহাসভা, মানে তখনকার কংগ্রেস নেতৃত্ব এবং শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যান্ড কোম্পানি, তারা নিয়েছে। তার একটা উদাহরণ দেখুন। সেই সময়ই তারা ঠিক করেছিলেন যে বাংলার মানুষকে বলেছিলেন যে আপনারা আবেদন করুন, কারা বাংলা ভাগ চান, কারা বাংলা ভাগ চান না। কারা বাংলা ভাগ চান না, যারা বাংলা ভাগ চান তারা আবেদন করুন। এই আবেদনটা করলে, বেশি বেশি মানুষ আবেদন করলে, তাহলে দাবিটা জোরদার হবে যে আমাদের বাংলা ভাগ করতে হবে। মানে এই দাবিটা তো বর্ণ হিন্দুরা করছিলেন, পার্টি আলাদা হতে পারে, মানে হিন্দু মহাসভা এবং কংগ্রেস, কিন্তু বর্ণ হিন্দুরাই করছিলেন। সেই লক্ষ্যে একটা কি বলে ওটাকে, মাস পিটিশনের পরিকল্পনা নিয়েছিলেন। মাস পিটিশন আমরা কি করে করি, একটা সেপে একটা বয়ান করে দিয়ে বিলি করি যে তাতে এবার সই করো, নাম ঠিকানা দিয়ে সেইটা কিন্তু ওই সময়ও হয়েছিল। বয়ানটা দেখুন, বয়ানটা ছিল বিষয়, মানে কোট বিষয়, পৃথক পশ্চিমবাংলা গঠনের দাবি। এইটা হচ্ছে বিষয়। কি লেখা ছিল? শ্রদ্ধাপূর্ণ প্রার্থনা জানাই, আমরা স্বাধীন ভারতীয় ফেডারেশনের অধীন থাকতে চাই। প্রস্তাবিত পশ্চিমবাংলা প্রদেশের জন্য দাবির কথা আমরা আপনাদের অবহিত করছি। এই প্রদেশ থাকবে স্বাধীন ভারতীয় ফেডারেশনের অধীন। মুসলিম লীগ সরকার জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়ে বাঙালি হিন্দুদের জীবনকে অসহনীয় করে তুলেছে। মুসলিম রাজের অধীন অগ্রহণযোগ্য অবমাননাকর জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রদেশকে বিভক্ত করতে হবে, আনকোট। এইটা বিলি হয়েছিল, এই প্রফর্মা বিলি হয়েছিল যে এর পেছনে সই করে সব মাস পিটিশন করো। তা পশ্চিম পাকিস্তানের এলাকার কথা আমি বলছি না, আমি যেটা মুসলিম অধ্যুষিত এলাকার জেলাগুলো, তার মধ্যে একটা হিসেব দিই। মোট এরকম দরখাস্ত জমা পড়েছিল 400টি, 400। তার মধ্যে যশোর থেকে জমা পড়েছিল
যশোর এখন পাকিস্তানের মধ্যে বা বাংলাদেশের মধ্যে। যশোর থেকে পড়েছিল 3টে দরখাস্ত, খুলনা থেকে 15টা, রাজশাহী থেকে 3টে, রংপুর থেকে 1টা, বগুড়া থেকে 0, পাবনা থেকে 1টা, ঢাকা থেকে 6টা, ময়মনসিংহ থেকে 6টা, ফরিদপুর থেকে 3টে, বরিশাল থেকে সব থেকে বেশি 14টা, নোয়াখালী থেকে 2টো, পার্বত্য চট্টগ্রাম থেকে 1টা, আর বাদবাকি সব পশ্চিম বাংলার মধ্যে যে সমস্ত জেলা আছে সেই জেলা থেকে, তার হিসেবটাও এখানে পরপর আছে, মোট 400টা। তাহলে দেখুন, আবার আরেকটা তথ্যের মধ্যে একটু জানুন, এই 400টার মধ্যে 396টা আবেদন জমা পড়ে কংগ্রেসের অফিসে। এইটা অ্যাড্রেস করা ছিল কংগ্রেসের তখন প্রেসিডেন্ট আচার্য JB কৃপালিনী, তাকে অ্যাড্রেস করেছে। ওই বলে না পশ্চিমবঙ্গের জনক হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, তা নয়, কংগ্রেস না চাইলে এটা হতো না, এবং কংগ্রেসই হচ্ছে আসলে এটা করেছেন। শ্যামাপ্রসাদের নামে জমা পড়েছিল কটা? 4টে, মাত্র 4টে, এবং তাও এই 4টে অ্যাপ্লিকেশনই হচ্ছে বরিশাল থেকে। পশ্চিমবঙ্গের এতগুলো জেলা থেকে শ্যামাপ্রসাদের নামে কিন্তু একটা আবেদনপত্র জমা পড়েনি, মানে একটা, অনেকগুলো সই করা, তার একটাও জমা পড়েনি। 4টে জমা পড়েছে, তাও বরিশাল থেকে। আর আপনারা জানেন পরবর্তীকালে বরিশাল থেকে কত নেতা এসে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে ধর্ণা দিয়েছিলেন যে যেভাবেই হোক এদিক ওদিক করে বরিশালটাকে অন্তত ভারতের অন্তর্ভুক্ত করুন। এসব হয়েছিল, এর অনেক কিছুই হয়েছিল। তো আমি এই কথা বলছি এই কারণে যে এই যে মানুষগুলো হিন্দুদের পেটের মধ্যে থেকে তারা এইসব দাবি করেছে, এইসব আন্দোলন করেছে, সব কিছু করেছে, কিন্তু তাদের প্রতি কিন্তু মুসলমানরা ওই বার্মার বুদ্ধিস্টের মতো ওই রকম প্রতিহিংসামূলক আচরণ করেনি, তাদের উপর কখনোই এইভাবে অত্যাচার নামিয়ে আনেনি। আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করুন, দেশভাগের ঘোষণা হওয়ার সাথে সাথে বা পাঞ্জাব ভাগের ঘোষণা হওয়ার সাথে সাথে কি বিভৎস দাঙ্গা হয়েছিল পাঞ্জাবে। মানে ট্রেন ভরে মুসলমানদের কচুকাটা করে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, পাকিস্তান থেকে কচুকাটা করে হিন্দুদের ট্রেন ভরে ভারতে পাঠিয়ে দিয়েছে। এই যে ঘটনা ঘটেছিল পূর্ববঙ্গে হয়েছিল, 47, 48, 49, উল্লেখ করার মতো একটা ঘটনা ঘটেনি। 50 সালে প্রথম সেখানে দাঙ্গা হয়। সেই দাঙ্গা খুব বড় দাঙ্গা তা নয়, কিন্তু দাঙ্গা বেশ বড় দাঙ্গা, বড় সড়ক মাপের দাঙ্গা হয়। সে দাঙ্গাও কিন্তু একটা ঠিক এইসব কারণে নয়, দাঙ্গাটা ঘটেছিল সেবক নমশূদ্রের বাড়ির ঘটনা। বাগেরহাটে জয়দেব ব্রহ্ম বলে একজন নমশূদ্র, তার বাড়িতে তখন কমিউনিস্ট পার্টি হয়েছে। কমিউনিস্ট পার্টির লোকজন 5-7 জন গিয়ে মিটিং করছিল। এই খবর পেয়ে পাকিস্তানের পুলিশ সেই বাড়িতে রেড করেছিল। 4 জন পুলিশ আসতে দেখে তারা একটু গা ঢাকা দিয়েছিল বাড়ির পেছন দিকে, এবং পুলিশ 4 জনের মধ্যে 3 জনের হাতে লাঠি, 1 জনের হাতে একটা রাইফেল। হয়তো বাড়ির মহিলাদের সাথে খারাপ কথা বলেছে, অশ্লীল কথাবার্তা বলেছে, আর ওরা ওখান থেকে দূর থেকে লক্ষ্য করেছে মাত্র একটা রাইফেল। আর কমিউনিস্ট লোকজন একটু সাহসী ছিল, তারা এসে এদের উপরে হামলা করে, পুলিশের উপরে, এবং এই ধস্তাধস্তিতে একজন পুলিশ মার্ডার হয়ে যান, এবং তিনি মুসলমান। এখন পাকিস্তান হয়েছে সবে, আর নোমর বাড়িতে গিয়ে নোমরা পিটিয়ে পুলিশ মেরে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিছু ঘটনা ঘটে, এবং তাও প্রথম দিকে মুসলমানরা, পাশের গ্রামের মুসলমানরা দল বেঁধে এসেছেন লাঠিসোঁটা নিয়ে, ওই টালি টিনের ঘরে বাড়ি মেরেছেন, বেড়ায় বাড়ি মেরেছেন। এরকম ঘটনা 1-2 জনকে কিছু গণধোলাই দিয়েছে, সামনে পড়ে গেলে, এরকম হয়েছিল।
দাঙ্গাটা বড় আকার ধারণ করেছিল আসলে ফজলুল হক ওই সময় তার এই পার্ক সার্কাস এলাকায় তার কিছু সম্পত্তি ছিল, বাড়িও ছিল, আপনারা জানেন, এখনও জানেন কোনটা ফজলুল হকের বাড়ি ছিল। উনি এসেছিলেন যে এইটা বিক্রি টিক্রি করে চলে যাবেন। ওখানে গুজব, জানেন তো দাঙ্গা হাঙ্গামার সময় গুজবটাই হচ্ছে বড় ব্যাপার। ওইখানে গুজব রটে যায় যে কলকাতায় হিন্দুরা ফজলুল হককে খুন করে ফেলেছেন। ফজলুল হকের মতো মানুষ হিন্দু মুসলমানের মধ্যেই তিনি সবথেকে জনপ্রিয় লিডার তখন। ফলে এইটাতে বরিশালের মুসলমানরা ওই মুলাদি টুলাদিতে যেটা হয়েছিল তারা উত্তেজিত হয়ে এই দাঙ্গাটা ওখানে শুরু হয় এবং বহু মানুষ, নমশূদ্র মানুষের উপরেই মূলত আক্রমণ হয়, ওই এলাকায় মারা যান, অন্য মানুষও মারা যান, শুধু মুসলমান এই নমশূদ্র না, হিন্দুদের উপরে আক্রমণ হয়। এই খবর শুনে তো এখান থেকে ফজলুল হক দৌড়লেন, দৌড়ে উনি গিয়ে তারপরে জনসভা করছেন, এই মিয়ারা দয়া করে আমি মারা যাই নাই, আমি বেঁচে আছি, আমি মারা যাই নাই, আমাকে কেউ কিছু করে না, এই করে করে তিনি দাঙ্গাটা থামিয়েছিলেন। তো যাই হোক, আমার প্রশ্ন সেটা না, আমি বলছি যে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু আমি একটু আলাদা করতে বলছি যে বার্মার বৌদ্ধরা যে প্রতিহিংসামূলক আচরণ দীর্ঘ সময়কাল ধরে এই রোহিঙ্গাদের সাথে করছেন, এবং যদি একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, তাহলে প্যালেস্টাইনের লোকজনের সাথে আর তুলনা হতে পারে আমাদের এই উপমহাদেশে এই রোহিঙ্গাদের। একেবারে মানে আমাদের বলেছে পার্লামেন্টে, আমাদের উদ্বাস্তুদের সম্পর্কে আনফরচুনেট পিপল বলেছে। তো আসলে আমাদের থেকে তাদের দুরবস্থা, তারাই আসলে আনফরচুনেট। তারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা সবসময় একটা সহানুভূতির, তারা তো এই দেশে থাকতে চান না, তারা ভারতে রিফিউজি হিসেবে থাকতে চান। 2-4 জন ছুটে ফুটে যাচ্ছেন কষ্টে সহ্য করতে না পেরে, কিন্তু তারা তো লিস্টেড রিফিউজি। এই ব্যাপারটা আমাদের দেশের জনসাধারণকে জানতে হবে। 2-4 জন পালিয়ে টালিয়ে গিয়ে তার কোনো আত্মীয় স্বজন আছে, সেই সূত্রে ভারতীয় জনসাধারণের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছেন, এটা হতে পারে, সেটা আলাদা। কিন্তু তাদের রোহিঙ্গাদের যে রিফিউজির ব্যাপারটা হচ্ছে, তারা জাতিসংঘের কার্ড দেওয়া, আইডেন্টিটি কার্ড দেওয়া রিফিউজি, সাহায্য সহযোগিতা করা রিফিউজি, তাদের সাথে এই পূর্ববঙ্গের রিফিউজিদের সমস্যা নিয়ে একটা জুড়িয়ে দিয়ে এক ধরনের একটা ইকুয়েশন করার চেষ্টা করে, এইটা ঠিক নয়। আর আমি আপনাদের বলছি, এই আসামের যে আর ওই যে বললাম যেটা, ওখানকার যে কমিউনিটিগুলোকে ঘোষণা করেছে, এই সব মিলিয়ে এই ইতিহাসটা যদি আপনাদের মাথায় থাকে, এর পরবর্তী কোনো পদক্ষেপ যখনই একটু এদিক ওদিক হবে, আপনারা এই বিষয়টা ভাবতে পারবেন। আর এই রোহিঙ্গা নিয়ে আমাদের শান্তনু যে বক্তব্যটা রাখছেন, আর আমি যে বক্তব্যটা বললাম, আমি এটা বলতাম না, শান্তনু একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে এই রোহিঙ্গাদের প্রশ্নটা আনছে বলেই আমি এটা বললাম। এই জায়গাটা শান্তনু ঠিক বলছেন যে আমাদের যে নাগরিকত্বের সমস্যা, আমরা সব অধিকার ভোগ করি, কিন্তু আইনত আমরা নাগরিক নই। যেটা উচিত, আমাদের নাগরিকত্ব আইনটা নেই, আমরা সব অধিকার ভোগ করি, মানে আমাদের নাগরিক অধিকার আইনতই দেওয়া উচিত, কিন্তু আমাদের আইনটা সেভাবে নেই, সংবিধান সেভাবে নেই। এইটা পরিবর্তন করা দরকার। এই যে কথাটা বলেছেন শান্তনু, এটা আমি একমত, কিন্তু আমি একমত নই উনি যে বলছেন কার 99 নাগরিকত্ব হয়ে যাবে না, এটা একটা পাক্কা ধাপ্পা। এভাবে নাগরিকত্ব হবে না, এভাবে আসলে তাদের বেনাগরিক হিসেবে আইডেন্টিফাই হয়ে যাবেন। ফলে এইটা কিন্তু ওই রোহিঙ্গা এনে একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা এমনকি শান্তনুও করছেন, এটা শান্তনুর করা উচিত নয়। আমি এই কথাগুলো বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।